CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচর শহরে চুরির হিড়িক, নিশিরাতে নিশি কুটুম্বের ফের হানা। উদারবন পানগ্রামে ঘর জ্বালিয়ে স্ত্রীসহ দুটি সন্তানকে প্রাণে মারার চেষ্টা, স্বামীর উপযুক্ত বিচারের দাবি। সিন্ডিকেট চক্রের বলি বরাকবাসী, ভেঙে পড়ল শিলচর কালাইন সড়কের ভাঙার পাড়ের হারাং নদীর উপরের সেতু। শিলচর আসাম ইউনিভার্সিটি সড়কে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা, আহত বেশ কয়েকজন। ভেঙে পড়ল হারাং সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন বরাক, ঘটনাস্থলে ডিসি এসপি। এবারে সংবাদ বিস্তারিত। শিলচর শহরে চুরি হিড়িক বাড়ছে, নিশিরাতে নিশি কুটুম্বের ফের হানা। এবার শিলচরের হাইলাকান্দি রোডের বিনয় বাদল লেনের 36 নম্বর বাড়িতে চুরির ঘটনা সংঘটিত হয়েছে। বাড়ির মালিক রাধামাধব কলেজের কমার্স বিভাগের এই চুরি অধ্যাপক রূপম রায়। তার ভাড়াটের ঘরে চুরিকাণ্ডটি সংঘটিত হয়। কাটাকাল কালীনগরের NCD কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জিতেশ কুমার সুরানা 3 বছর ধরে রূপম রায়ের বাড়িতে ভাড়া থাকতেন। তিনি বুধবার ভোর 5টায় ঘুম থেকে উঠে দেখেন ঘরের জিনিসপত্র এলোমেলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আলমিরা খোলা রয়েছে, ATM কার্ড, ব্যাংক পাসবুক সহ বিভিন্ন ডকুমেন্ট পড়ে থাকলেও নেই স্বর্ণালঙ্কার ও নগদ টাকা এবং সঙ্গে মোবাইল ফোন। খবর দেওয়া হয় রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়িতে। পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করে। সেই সঙ্গে একটি FIR দায়ের করেন অধ্যাপক জিতেশ কুমার সুরানা। খুচরা টাকাও 10-20 টাকা আসলো, লগে আমার পাস আসলো নষ্ট কই রাখা, পাস থেকে সবকিছু নিছে, কিন্তু ATM কার্ড সব রাখিয়ে দিছে। যেমন তাইরও ATM কার্ড, ব্যাংক পাসবুক আমার রাখা আসলে তা রাখিয়ে দিছে। এরপরে ও গডরেজ আছে, গডরেজ থেকে সবকিছু খুলিয়াও নিয়ে নিচে গিয়া হনো খুলিয়াও নিয়ে অন্য রাখছে, অন্য পাস ফালাইয়া গেছে। এটা কিছু পাইছে না, খালি খুলছে, শান্তা পাচ্ছে না, বেশি আওয়াজ করি না, খোলা পাইছে। আমি খোলা পাইছি, এটা খোলা আসলো। এরপরে এটা কিছু পাইছে না, ডকুমেন্ট আসলো করিয়া কিছু পাইছে না, এমনি এমনি আমরা আগস্ট করিয়া রাখিয়ে গেছি এটা, ঠিক আছে। তারপরে অনায়া দেখছি, অনায়া দেখার লগে লগে দেখলাম অন্য সব কিছু ফালে সেটা নেই পুরা। আর পরে পাঁচটা পাইছি আমি। একজনের ভদ্র মানুষ একজন ফোন করছে আমার ম্যাডামরে ফোন করি, আমার ওয়াইফের নাম্বারে ফোন আইছে, আইয়া কইছে তার বাড়ি পিছনে ফালানি আসলো, ফালানি পাইছি এটা সব জিনিস। আচ্ছা, আর টাকাগুলো তখন আনছি কই থেকে বাইয়ে দিছে আমার সুলতান, সব পয়সা নিতে গেতা। শুরু মানে রাতে তো আমরা 1:30টার সময় ঘুমাইছি, সকালে উঠছি 5টার সময় ঘুম থেকে উঠে দেখি গডরেজটা যেটা দেখাইলাম, এটা গডরেজও খোলা। এটা দেখে তো আমরা অবাক হয়ে গেছি। আমি তো খুলছি না, তাই জিজ্ঞেসে আমার ওয়াইফে জিজ্ঞেসে, আমি তো খুলছি না। খোলার পরে দেখি সব চিত্রাই, সব জিনিস চিত্রাই। এরপরে দেখলাম হিসেবে এই বেড থেকে ঢুকছে। তারপরে দেখলাম সোনা সব নিচে গিয়া, রুফা রয়েছে, রুফা রাখছে তারা। আমার মোবাইল নিছে, একটা মোবাইল নিছে, আইফোন রাখিয়া গেছে গিয়া, আইফোন নিতে পারছে না। আবার আমার ক্যামেরা গড় আছে, এটা আবার রাখিয়া গেছে, এটা কিছু নিছে না। মোবাইল একটা নিছে, আচ্ছা, একটা মোবাইল অ্যান্ড্রয়েড রেডমি নোট 13 আছে, এটা নিছে। আর টাকা পয়সা যত 10 টাকাও আছে না, সব নিছে। কত টাকা নিছে? মোটামুটি ক্যাশ তো আমি যেটা গনিয়া রাখলাম এটা তো 22,000, পার্সের মধ্যে 2500 টাকা আছে, এটা গোনা। এরপরে তো ছোট মোটো থাকে না, 500, 10, 200, 10 টিকি 20 টিকি, এটা সব সাফ করে দিচ্ছে। আচ্ছা, সোনা কিরকম নিছে? সোনা মোটামুটি আমার 3টা চেইন গেছে, আর 2টা আংটি গেল, তারপরে আপনার ইয়ারিং গেল একটা, তারপরে ফলা আসলো, ফলা গেছে, আর কিটা আসলো। কত বড়ি মোটামুটি সব মিলাইয়া 3.5 লাখ টাকা থেকে 4 লাখ টাকার ভিতরে জিনিস FIR এ উল্লেখ করছেন। এটা লাখ টাকার ব্যাপারে উল্লেখ করছি না, কিন্তু জিনিসের সব ব্যাপারে উল্লেখ করে আছে। আচ্ছা, এটার কপিটা আছে আপনার কাছে? আমার কাছে আছে। এটা স্যার আইয়া গেছেন, আমি সকালে 8:30টার সময় FIR মানে কমপ্লেনটা দিছিলাম। তারা 1:30-2টার সময় আইছে, ফোন করিয়া আইছেন। তারা হচ্ছে আমরা ফোন করবো 12টার দিকে আইব রাঙ্গিরখাড়ি থানা। আইতে 1:30-2টা আমি তো যেতে আসলাম, পরে ফোন আইছে সেটা আইছে না, আমি রাস্তাতে আসলাম, আমরা আরো ফিরে আইছি। দাদা তারা আসলো, সব আসলো বড় সময়, কিন্তু বড় কালকে রাত্রে আমরা 2জনই আসলাম, আর কেউ আসলো না।
উদারবন পানগ্রামে ঘর জ্বালিয়ে স্ত্রী সহ দুটি সন্তানকে প্রাণে মারার চেষ্টার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্বামীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানালো অসহায় স্ত্রী। উল্লেখ্য, গত 4 মাস পূর্বে উদারবন পানগ্রামের 3য় খণ্ডের স্টার ইট ভাট্টার সন্নিকটে থাকা অসহায় মিনারা বেগম লস্করের ঘর স্বামী শফিক উদ্দিন লস্কর সহ আরও কয়েকজন দুষ্কৃতীরা মিলে ঘর জ্বালিয়ে দেয়। বর্তমানে মিনারা বেগম 3 সন্তানকে সঙ্গে নিয়ে ইটখলা ঘনিয়ালায় একটি ভাড়া বাড়িতে রয়েছেন। বিষয়টি নিয়ে উদারবন থানায় স্বামী শরীফ উদ্দিন লস্কর ও তার সহযোগীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করলেও পুলিশ আজও অভিযুক্তদের আটক করেনি। এমতাবস্থায় সংবাদ মাধ্যমের সাহায্যে অসহায় মিনারা ও তার সন্তানেরা কাছাড় জেলা প্রশাসন সহ পুলিশ প্রশাসনের কাছে উপযুক্ত তদন্তের মাধ্যমে দোষীদের উপযুক্ত বিচারের দাবি করেন। আমার নাম আজিদা বেগম লস্কর। আমরা বাড়িঘর উদারবন ফানগেরা ফাঁড়তে স্টার বাড়িটা আমরা কিছু কদিন আগে আমরা ঘর বানাই বাড়ি লইয়ে গেছি গিয়া দেখি বেজান মানুষ আমরা জমি লাগাই দিছি। আমরা কতদিন রয়েছিলাম একদিন রাইট আমরা বড় হান্ডা তো রোজার আগে বাত আমরা পড়াশোনা করিয়া পিছিয়ে দিকে গীতা দেখে আগুন লাগতেছে বেজান বড় আগুন লাগার চেষ্টা বড় লাগানির পরে আমরা দৌড়াইয়া বাড়িছি বেজান মানুষ আইসে আইয়া ওটা ফোন করিয়া ফায়ার থেকে ঢুকে আইসে আগুন নিবেছে বাদে আমরা থানার গেছি যাওয়ার বাদে আমরা মা কেস লেখাই দিছো দেওয়ার বাদে থানায় রাখছে কেস রাখার বাদে আমরা আইসে শিলচর গনিয়ালাদবার আইসি আওয়ার বাদে অনেক স্কুল ভর্তি হয়েছি কদিন গেছে থানা কোনো লড়িছে না আমরা আসামও ধরছে না 4 মাস হয়েছে আজ ঘর জ্বালানি আমরা কোনো সবুজ পাইছি না আসামি ধরে না তাহলে আমরা স্কুলে যেতে পারি না কোনো বাইরে যেতে পারি না টিউশন যেতে পারি না আমরা আবুলো করে অন্য আইয়া গনিয়া না আমরা জানটা চাইতে পারি। স্যার আমি তো উদাহরণ থানার কেস দিছিলাম আমার তো ঘর জ্বালাইছেন তারা যে 3টা আসামি আমি পাইছি মানে তারা হাউলিং করে আমার বাচ্চা কাচ্চা মারতো করি বাড়িবার দেয় না। এরপরে আমি দেখছি ঘর চালাই দিছে বাচ্চা কাচ্চা এনে মরি দিবা ও আমি বাইরে আইছি বাইরে আইয়া আমি যে থানারে গিয়া বললাম যে আমি তো কেস দিলাম এফআইআর দিলাম আমার কোনো বিচার নাই ঘর জ্বালার কোনো বিচার নাই কিছু নাই কিতা করতাম আমি মরি দিতাম নি আমার বাচ্চা দিয়া। তারা কোন তুমি আমি কোর্টও বসাই দিব আমি এটা জানি না এটা আমরা কইও না মানে কোনো ভ্যালুও দেয় না থানায় আমারে একবার কোন জায়গায় আমি 3-4 বার গেছি কয় আরো সিপিএম জজ যাও গিয়া বাইরে যাও গিয়া আমি গাড়ি ভাড়া দিব আমারে ওসি থাকে আমি যেতাম কই আমার তো আর যাইবার জায়গা নাই এখন আছি আমি বাইরে বাচ্চাই গিয়ে আমি নানি স্কুল ভর্তি করছি যে পড়ার লাগে নষ্ট হয়ে যান তারা এখন যাই না বাচ্চাইতে ডরায় ওই আমি সামনে যেতাম মা আমরা পাইয়া মার দিব মানুষরা 30,000 20,000 40,000 করে পাঠের মানে বাচ্চাইতে পুরা কিনা দিয়া শফিকুদ্দিনে তার লগে পিছে আছে আনারুসের আনার আছে তার পিছে। বরাক উপত্যকার মানুষের জন্য এক গভীর উদ্বেগজনক খবর। সিন্ডিকেটের চক্রের দৌরাত্মে এবার সরাসরি বলি হল ভাঙ্গারপাড়ের হারাং নদীর উপরের সেতু। দেখুন সবিশেষ। সরকারি নির্দেশিকা অনুযায়ী যেখানে 40 টনের ওপরে গাড়ি পারাপারে স্পষ্ট নিষেধাজ্ঞা ছিল সেখানে প্রতি রাতে গাড়ি প্রতি 5 থেকে 10,000 টাকার বিনিময়ে অবৈধভাবে 70 থেকে 80 টন শত ওভারলোডের লরি পার হচ্ছিল এই সেতুর ওপর দিয়ে। শেষ পর্যন্ত যা আশঙ্কা করা হচ্ছিল তাই ঘটল, মধ্যরাতে বিপর্যয়। স্থানীয় সূত্রে খবর, প্রতি রাতে এই সেতুর ওপর দিয়ে শতাধিক লাইমস্টোন, সিমেন্ট এবং কয়লা বোঝাই লরি পারাপারের জন্যই এই পরিস্থিতি। এই ভয়াবহ দুর্ঘটনার পর সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার উঠেছে। প্রশ্ন উঠছে, এই সিন্ডিকেট চক্রের মূল চক্রী কারা? কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছিল না? কত বড় ক্ষতির পর প্রশাসনের টনক নড়বে? বর্তমানে সেতুর 2 পাশে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ। বিকল্প পথে ট্রাফিক চালানোর উদ্যোগ নেওয়া হলেও রাস্তাটি একেবারেই সরু এবং খুবই ঝুঁকিপূর্ণ এবং অত্যন্ত বেহাল। এলাকাবাসী দ্রুত তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানাচ্ছেন। কিন্তু বডিটা রিপেয়ারিং হয়েছে, সামনে যে জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে এই জায়গায় দেখাও যার ওভারলোডের কারণে। এটা প্রত্যক্ষদর্শী যত মানুষ আইব আগুয়া মানুষ আইলেও কইব যে এটা ওভারলোডের কারণে স্প্রিং ছিড়িয়া গেছে গিয়া। গতিকে সবচেয়ে বড় আমি দায়ী করবো যাতে এখানে লেখা আছে 40 টন, এখানে একসাথে 2টা গাড়ি 120 টন 30 টন উঠলো, যার কারণে এটা ঘটনা ঘটে। একবারে সামনে আউটপোস্ট এখানে গাড়ি চেক করে চালা হয়, একলোকে 2টা গাড়ি উঠলো, এটা তো আমরা পাবলিক রাত 2টার সময় তাহার কথা পাই। গতিকে আমি অনুরোধ করবো
অতি সত্তর এখানে একটা ঝুলন ভুল দেব যাতে বাইরে যাইতে পারে, স্কুলের ছাত্রছাত্রী যাইতে পারে। ঝুলন ভুল বানাইতে সরকারের সময় লাগতো না, একটা তদন্ত কমিটি গঠন করা হোক। এই ঘটনা ঘটলো কেন? উপযুক্ত যারা শাস্তি পাইবার যোগ্য তারা শাস্তি পাইবার লাগে আমি অনুরোধ প্রশাসনের। আসাম ইউনিভার্সিটি থেকে শিলচর অভিমুখে আসা একটি যাত্রীবাহী বাস ভয়ঙ্কর পথ দুর্ঘটনার কবলে পড়ে। বুধবার সকাল আনুমানিক 8:30 সময় বারিকনগর পয়েন্টের নিকটে পৌঁছানো মাত্রই রাস্তায় একটি গর্ত বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার সাইডে গর্তে পড়ে যায় বাসটি। এতে বাসে থাকা 30 থেকে 35 জন যাত্রী কম বেশি আহত হন। ঘটনার বিকট শব্দ পেয়ে আশপাশের লোকজন ছুটে আসেন সাংবাদিক হিফজুর রহমান বরভুইয়া ও স্থানীয় জনগণের সহযোগিতায় যাত্রীদেরকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। অন্যদিকে বাইক ও ম্যাজিক ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় শিলচর আরইসি পয়েন্টে। বাইক চালক গুরুতর জখম হয়, সঙ্গে সঙ্গে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে বাইক ও ম্যাজিক ট্রাক পুলিশ হেফাজতে নিয়ে যায়। এই যে গাছগুলো এটা এখন গাছ ফুসকুনির মতন গাছ, এই গাছের কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে। ওই দেখো একটা গাড়ি যাবে কিরকম জামি মারো দেখছো এইটা গাছ তো বাস্কর কে একটু আগে গাড়ি উড়িয়ে আমার উপরে হয়তো ভাব উড়ে গেছে ওই দেখো সকাল দিন না কদম আটো সামনে আমার তুমি নেশা করছো নাকি আমার সামনে তো তুমি যেসব উড়িয়া পড়ছো ইয়া তাই গাড়িতে আঘাত লাগছে, গাড়ি 40-50 মানুষ আসলে খবর পাইছি আমি আইয়া দেখছি আর 40-50 মানুষ আসলাম। গাড়ির সামনে 2-3টা গাছটা আছে, আপনারা দেখতে পাচ্ছেন সামনে 2-3টা গাছটা আছে, এইখানে আছে অনেক গাছটা আছে। এই গাছটার কারণে গাড়ি মানে ইয়া ব্যালেন্স পাইছে না, ইয়া মানে ডাইরেক্ট গাড়ি পড়ে গেছে। এইখানে প্যাসেঞ্জার কিছু হয়েছে? প্যাসেঞ্জার মানে কিছু এটা এমনভাবে হয়েছে না, মোটামুটি একটু টুকটাক জখম হয়েছে। এখানে স্থানীয় জনগণে বা নিজেও আসলাম এখানে মাঝে, তাকে মানে এসএমসি কলেজে পাঠাইছি, মেডিকেল কলেজে পাঠাইছি। এখনো পর্যন্ত আর কি আমরা এই রাস্তা যেটা আছে আসাম ইউনিভার্সিটি একটা গুরুত্বপূর্ণ রাস্তা, এই রাস্তায় একটা পেশেন্ট লিয়ে যাওয়ার মতো এবার ক্যাম্পের মানে 2-3টা গাথা আছে শিবপুরি ক্যাম্পের মধ্যে। এটা গাথা মানে কি বেজান আছে, অনেক গাথা আছে মধ্যে। আপনি ওই বাটারি কেন হয়েছে কালকে একটা মেহলতি কেন মধ্যে পড়ছে স্কুটি নিয়ে, সামনে গাথা আছে, মানে এটা গাথার কারণে অ্যাক্সিডেন্ট হয়। বিশেষ করে এটা অনুভব করে যে রাস্তাঘাট যেন আপনি ঠিক করা বা এইটা গুরুত্বপূর্ণ রাস্তা, এটা একটু ঠিক করার চেষ্টা করেন। ভেঙে পড়ল বর্তমান বরাকের যোগাযোগ ব্যবস্থার একমাত্র মাধ্যম বেহাল হারাং সেতু। গতরাত আনুমানিক 1:30 নাগাদ দুটি ওভারলোডেড ট্রাক সমেত হারাং নদীতে ঝুলে পড়ে ব্রিজটি। দুটি ওভারলোডেড লরি একসাথে পার হওয়ার সময় ভেঙে পড়ল শিলচর কালাইন সড়কের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগকারী হারাং সেতুটি। দুর্ঘটনার জেরে পুরো অঞ্চলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং যাতায়াত ব্যবস্থা পুরোপুরি অচল হয়ে পড়ে। এদিকে ঘটনার পর তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছান জেলা শাসক মৃদুল যাদব এবং পুলিশ সুপার নোমাল মাহাত্তা। তারা ঘটনার উপযুক্ত তদন্তের আশ্বাস দেন। মানুষ যাব নোৱাৰাকে আৰু এই থানাৰ পৰা আগৰ পৰা যিমান গাড়ী আছে সৰু গাড়ী যাব দিয়া এই চাইডেদি বৰখলা হৈ আৰু বৰা ডাঙৰ যিমান গাড়ী আছে চব দেখা যাব। আজি মানে আজি পুৱতি নিশা প্ৰায় 2টামান বজাত এই যিখন ভাঙ্গাৰ পাৰ যিখন হাৰাং নদীৰ ওপৰত যিখন ব্ৰিজ আছিলে, লোহাৰ ব্ৰিজ আছিলে, ব্ৰিজখন কলাপছ কৰিছে, ইয়াৰ গাড়ী দুখনৰ তলত পৰি গৈছে। আৰু আমি লগে লগে ইয়াত আহিছো, আহি ইয়াৰ যি ৰেস্কিউ অপাৰেশ্যন আছে সেইখিনি আমি কৰিছো। আৰু ইয়াৰ যি অল্টাৰনেটিভ ব্যৱস্থা ল'ব লাগে মাননীয় ডিচি মহোদয় আহি আছে, আমি কথাটো আলোচনা কৰিছো। আৰু চাইডেদি এটা ৰাস্তা আছে, আমি নিজে ৰাস্তাটো ৰাতি গৈ চাইছো। যদি ল'ৰা ছোৱালী যিসকলে স্কুললৈ যোৱা ল'ৰা ছোৱালী আছে বা কলেজলৈ যোৱা যিখিনি ল'ৰা ছোৱালী আছিলে তেওঁলোকে আৰু যিখিনি ব্যক্তিগত বাহন সৰু গাড়ী সেইখিনি যাব পাৰিব। গতিকে এই যিখন ব্ৰিজ এতিয়া ইয়াত কলাপছ হৈ গৈছে, পৰি গৈছে, গতিকে ইয়াৰ যিটো ব্যৱস্থা আছে যাতে ইয়াত কোনো ধৰণৰ অসুবিধা নহয়, মানে এতিয়াতো ৰাস্তাটো সম্পূৰ্ণৰূপে বন্ধ হৈ গৈছে আৰু সেইকাৰণে আমি ইয়াত ব্যৱস্থা গ্ৰহণ কৰিছো।
তাৰ লগত ডিচি মহোদয় আহি আছে আমি গোটেইটো আলোচনা কৰি তাৰ কাৰণে যি বিহিত ব্যৱস্থা ল'ব লাগে আৰু ৰাইজৰ সুবিধাৰ কাৰণে যিখিনি কৰিব লাগে সেইখিনি আমি কৰিম 21 में से स्टार्ट किया गया वो कोलैप्स हुआ है रात में हमारे कोलैप्स हुआ है हमारे लोग हैं किसी और उसका क्या अल्टरनेट कर सकते हैं उसकी हम संभावनाएं क्या है PWD है NHIDCL है उसका हम लोग डिस्कस कर रहे हैं और ऑलरेडी एक रोंगभर रोड है हमारा यहाँ पे वो इस रोड से 2 किलोमीटर एक्स्ट्रा पड़ता है उसको हम लोग मरम्मत करके ठीक करके ऑल वेदर प्लायबल बनाने का प्रयास करेंगे उसको हम जल्द से जल्द ऑलरेडी इंस्ट्रक्शन मिल गया है कमिश्नर ऑफिस से कि इसको कर दिया जाए और साथ ही साथ NHIDCL के पास भी हम लोग बात कर रहे हैं कि उनका जो बेली ब्रिजेस होते हैं कि कैसे इस ब्रिज को इमीडिएटली रिस्टोर कर पाए इसका भी हम लोग एक तय करते हैं। अच्छा सर 5 पिकेट पॉइंट दिए थे कनाइन में दिया था शिवबारी में दिया था कारगिल पॉइंट पे भांगर पर ब्रिज पे जहाँ पे दे वर सपोज टू चेक जो इसका लिमिट था 40 टन था उसके बाद अलाउ नहीं होना चाहिए था। अभी FIR में क्या निकलता है कि इन्वेस्टिगेशन में कि क्यों छूटा कैसे छूटा किसका आदमी ने ये किया इसका पूरा हम लोग जांच करेंगे इन्वेस्टिगेशन करेंगे और उसके अगेंस्ट हम लोग एक्शन लेंगे। ठीक है सर और एक बात सर ये मतलब ओवरलोडिंग का एक सिंडिकेट भी चलता है इधर में ये पब्लिक ऑब्जेक्शन दे रहे हैं उसके अगर आपके पास ऐसा कुछ खबर है हमको दीजिए हम इमीडिएटली কাছাড়ের কাঠিগোড়া বিধানসভা কেন্দ্রের বৈরবপুর গ্রাম পঞ্চায়েতে এক গৃহবধূকে কুপ্রস্তাব শ্লীলতাহানির চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে দেখুন সবিশেষ। অভিযুক্ত স্থানীয় ব্যক্তি ফারুক হোসেন দিনের পর দিন ওই গৃহবধূকে উত্ত্যক্ত করে আসছিলেন। 15 জুন রাতে তিনি এক সহযোগী সহ নাম্বারবিহীন গাড়িতে এসে গৃহে প্রবেশ করে গৃহবধূকে শারীরিক হেনস্থার চেষ্টা করেন এবং জোর করে গাড়িতে তোলার চেষ্টা করেন। শ্বশুর বাধা দিতে গেলে ফারুক তার মাথায় লোহার রড দিয়ে আঘাত করে। পরে আরও কয়েকজন হাতে দা লাঠি নিয়ে এসে হুমকি দেয়। পরিবারটি কালাইন থানায় অভিযোগ দায়ের করেছে এবং অভিযুক্তের শাস্তির দাবি জানিয়েছে। ঘটনার জেরে গৃহবধূ আত্মহত্যার চেষ্টাও করেন বলে জানা গিয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। স্থানীয়দের একাংশ দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং বিচার প্রক্রিয়া শুরু করার দাবি জানাচ্ছেন। ও ছেলের লাগিয়া আমার সংসার নষ্ট আমার পরিবারও নষ্ট আমিও ছেলের লাগিয়া এখন থানাত অভিযুক্ত দিছিলাম এখন আমি অভিযুক্ত বিচার চাই। আমার লাগাবাড়ি রহিমুদ্দিনের ছেলে ফারুক ইসলাম আজ 2-3 মাস থেকে আমাদের খুব প্রস্তাব দেন তার প্রস্তাবে রাজি না হওয়ার কারণে হে আমারে কইছে আমার জামাই মারতো আমারে মারতো আর আমার বড় ভাই হোক দেওরান সারারে মারতো কইছে আমার হুমকি দে। এর বাদে আমি স্কুলে ভর্তি নিয়ে গেলে আমার পুরো বিয়া গেছি মজর সেন্টার আসলে আমার কিছু গেছে গিয়া হে আমার ইশারা দিয়ে ডাকাবার দে আমার হে বাজে ব্যবহার করে এটা না মানার কারণে আমি এখন স্কুলে যাই না আমার ছেলে লইয়া গাড়ি দিতে আমি রাতকে 2 দিন পেশাব করার বারোটার সময় হে গাড়িটা দে হাত ধরে সুরমুটি ধরে এ সময় কতদিন থেকে ওটা অবস্থা করে আমি কিচ্ছু মানে সন্মর রাস্তাতে আমি সুইসাইডের কাগজ লিখেছি লেখার পরে বাদে আমার স্বামী আমার শ্বশুরের দর্শন নেইয়া তোরা কইছেন সুইসাইড করে না আমরা দেখিয়া দিব তারা পেশাব করার এ সময় আবার হে আমার ধরছে তোরা বাদে আমার জামাইকে পাই দিচ্ছে বাবাতে আমার জামাইয়ে আমার খুব ফিটিস হয় মাইক তো বসেন তারে তারা 10 লাখ হেঁটে আমার গেছে গিয়া বাদে এদি আমরা কুমিরি থেকে বিচার দেবো ইচ্ছে বাদে তারা হিরা দেখাইছেন দেখানি পরে তারা গেছেন না যাওয়া খানে ওখান থেকে আমার যাবি রে আইয়া বিচার করছেন করা বাদে তাই হুমকি দিচ্ছেন তারা বলছেন না তার কারণে আবার হে ওলা উত্তর ইচ্ছে কথা করে করিয়া বাদে এদি আমরা মোলা মানুষের তারা ডাকিলা বাসছেন সারা ডাকিলা ডাকার পরে তারা বাসছেন তো তারা সময় নাই তারা যাইতে পারতো না এটা করতে করতে বহুত করে এখন ইয়া আর আমার ঘরে খেও নাই জামাইও নাই যাওয়ারও নাই খেও নাই খালি শাশুড়ি আসলা আমি ভাত খাইয়া বাসার পরে ঘরে ঢুকতাম এ সময় দৌড়াইয়া হে সাদা একটা গাড়ি রাস্তা রাখিয়া দৌড় মারি গিয়ে আমার ঘরে ঢুকছে আমার রাঞ্জা করে ধরছে তোরা আমাদের মুকুট নামাই ধরছে বাদে আমি চিৎকার না দেওয়ার কারণে আমার ছেলে আসলো ছেলে চিৎকার দিছে দেওয়ার পরে আমার শ্বশুরে শুনে বলছেন কিতাবে টিকিটা খালি খরচ এই দেখছেন আমার হেওয়া লগা ধরছে আমার শ্বশুর দেখার পরে শ্বশুরের একটা দরতা না পারা কারণে আমার শ্বশুরের মাথার মাঝে বাড়ি মারিয়া সিঁড়ির মাঝে ফলাইয়া দৌড় তুলছে দৌড় তোলার পরে এর বাদে আমি ফোন করে কইছি আমার জামাই দৌড়ে বলে দৌড়ার তে আমার শ্বশুর দেখে মারিয়া গেছে বাদে আমার জামাই দৌড়ে অন্য মাঝখানো তারা কত আইয়া অন্য কত সন্তরে তারা অন্য মনে কইরা ফিরছে একটি বিরতির পর আপনারা সবাই সঙ্গে থাকুন। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007.
having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। ধলাইয়ের প্রেমচনগর জল সরবরাহ প্রকল্পে তালা ভেঙে চুরিকাণ্ডের ঘটনায় থানায় মামলা গড়ালো। ধলাই থানা এলাকার প্রেমচনগর জল সরবরাহ প্রকল্পে রাতের অন্ধকারে চুরিকাণ্ড সংঘটিত হয়। বুধবার রাতে জল সরবরাহ প্রকল্পের ঘরের তালা ভেঙে সামগ্রী চুরি করে নিয়ে যায় চোরের দল। দেখুন সবিশেষ। এই নিয়ে এলাকায় তীব্র চাঞ্চল্য। জানা যায় গত 12 জুন রাতে কিছু দুষ্কৃতকারীরা জল সরবরাহ প্রকল্পের ভেতরে নারকেল কেটে জলের মধ্যে ফেলে দেয়। 4 দিনের মাথায় চুরিকাণ্ড সংঘটিত হওয়ায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর দেওয়া হয় লাইলাপুর পুলিশ পেট্রোল পোস্টে। ছুটে আসেন ইনচার্জ শ্যামলী গগৈ। জল সরবরাহ প্রকল্পে চুরিকাণ্ড নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ। এদিকে জল সরবরাহ প্রকল্পের সভাপতি অচিন্ত কুমার দাস বলেন, দীর্ঘদিন থেকে প্রকল্প চলে আসছে, আজ অবধি এমন ঘটনা ঘটেনি। গত 12 জুন প্রকল্পের জলের ট্যাঙ্কের মধ্যে নারকেল সহ আবর্জনা ফেলে দেয় দুষ্কৃতীরা। আবারও 16 জুন রাতে তালা ভেঙে সামগ্রী চুরি করে নিয়ে যায়। এমন ঘটনায় কমিটির সম্পাদক অমল কুমার রায়, কোষাধ্যক্ষ কুটন দে সহ অন্যান্যরা লাইলাপুর পুলিশ পেট্রোল পোস্টে একটি মামলা দায়ের করেন। গতকালকে 16 তারিখ রাত্রে আমরা একটা চেম্বার আছিল, সুইচ গেট কোন যেগুলা তালা ভাঙিয়া খেয়ে বা তারা শুরু করিয়া নিচে গিয়া, কিন্তু এর 2 সাইড দিয়ে মানে লাস্ট 12 তারিখ হয়ে থেকে নাইকল কিছু আনিয়া এখানে খাইয়া আমরা ট্যাঙ্কির ভিতরে ফেলাই। আমরা এটা ওয়াশ করিয়া 12 তারিখ তৈছি, পুরা ক্লিন করিয়া এগুলা আমরা পুরা গ্রাম সবরে জানাইছিলাম। আজকে 12 তারিখ করে আজকে 16 তারিখ মানে 4 দিনের মাথায় আমরা ওই যে পিএইচির মেইন দরজার তালা ভাঙ্গিয়া পুরা চেম্বারটা যেটা সুইচ গেটের চেম্বার আছে এটা শুরু করি কারা শুরু করে নিয়ে গেছে। লক্ষ্মীপুর সমজেলায় সিঙ্গেরবন্দ সংলগ্ন শেখপাড়া, মালুগ্রাম, রায়পাড়া, হাতিরহাড় 4টি গ্রাম বন্যায় বিধ্বস্ত হয়ে গিয়েছে। বন্যা পরবর্তী সময়ে এই গ্রামগুলিতে দেখা গেছে বিভিন্ন ধরনের রোগের প্রাদুর্ভাব। যোগাযোগহীন এলাকার রোগাক্রান্তরা চিকিৎসা নিতে রীতিমতো হিমশিম খাচ্ছিলেন। বিশেষ করে জ্বর, সর্দি, কাশি, পেটের অসুখ, চর্মরোগ আক্রান্ত হয় স্থানীয়রা রীতিমতো ভুগছিলেন। এই অবস্থায় বাঁশকান্দি এলাকার সুপার হেলথ রিসার্চ অ্যান্ড এডুকেশন ট্রাস্ট পাশে দাঁড়ালো স্থানীয়দের। বুধবার সিঙ্গিরবন্দ হাতিরহাড় MN ইংলিশ স্কুলে এক বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। 3 শতাধিকেরও বেশি বিভিন্ন বয়সের নারী পুরুষের স্বাস্থ্য পরীক্ষা করেন ডাক্তার দিব্যজ্যোতি ভট্টাচার্য, ডক্টর বিজয়া সিনহা, ডক্টর M আহমেদ, ডক্টর MT সিংহ, ডক্টর R নেইতাম। আমি লক্ষ্মীপুর ব্লক পিসির ইনচার্জ হিসাবে বর্তমানে কার্যরত আছি। আমার নাম ডক্টর দিব্যজ্যোতি ভট্টাচার্য। তো আমি গত 6 মাস ধরে লক্ষ্মীপুর ব্লক পিসির অন্তর্গত যতটুকু জায়গা আছে আমার জুরিডিকশনে আমি চেষ্টা করছি যে সেখানে মেডিকেল যেগুলো গ্রিভেন্স আছে সেগুলো যাতে যতটুকু সম্ভব হয় লাঘব করা যায়। সেই উদ্দেশ্যে আমাদের করৈকান্দির বিশিষ্ট সমাজসেবী
আমাদের শ্রীযুক্ত মুর্তজাদা মহাশয় আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং উনি বললেন যে আমাদের সিঙ্গেরবন পার্ট 3-তে হাতিরহারে একটা যদি মেডিকেল ক্যাম্প করা যায় তাহলে লোকাল মানুষ অনেক উপকৃত হয়। তো সেজন্য আমাদের বাঁশকান্দির পরিকান্দিতে থাকা সুকালবি ইনস্টিটিউটের যারা ডক্টর আছেন এবং প্যারামেডিক্যাল স্টাফ আছেন ওদের সহযোগিতায় আজকে একটা সুন্দর একটা হেলথ ক্যাম্প আজকে সফলতার সহিত এখানে সম্পূর্ণ হয়েছে এবং এখানে প্রায় 300-র মতো বেনিফিশিয়ারি এখানে লাভবান হয়েছেন, ওষুধপত্র পেয়েছেন এবং ওদের যেগুলো হেলথ এডুকেশন রিলেটেড অনেকগুলো কথা সমাজের মধ্যে ওদের মধ্যে জানানো হয়েছে। নমস্কার, আজকে আমরা সুপার হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট আমরা এখানে সিঙ্গিরবন পার্ট 3-তে একটা ফ্রি ওপিডি আউটরিচ ক্যাম্প একটা করেছি। তো এখানে আমরা আজকে 300+ বেনিফিশিয়ারিজগুলোকে দেখলাম। উই হ্যাভ ট্রাইড আওয়ার লেভেল বেস্ট টু স্যাটিসফাই অল দ্য বেনিফিশিয়ারিজ, প্লাস আমরা অ্যাওয়ারনেস দিয়ে দিয়েছি যেভাবে স্যার বলেছেন, স্যানিটেশন প্লাস হাইজিন কীভাবে মেনটেন করতে হয় এইসব নিয়ে আমরা আমাদের পুরো টিম এখানে আমাদের সুপার ইনস্টিটিউটের স্টুডেন্টস প্লাস স্টাফ নার্সেস অ্যান্ড আমরা ডক্টর ওপিডি কন্ডাক্ট করেছি যেটা ফ্রি ওপিডি, প্লাস আমরা ফ্রি মেডিসিন ডিস্ট্রিবিউট করে দিয়েছি। আর এইভাবে আমরা প্ল্যান করছি যে মান্থলি ইন অল দ্য রিমোট এরিয়াস অফ কাছাড় ডিস্ট্রিক্ট আমরা যেভাবে মানে মানুষদেরকে আউটরিচ মানুষদেরকে কীভাবে লাভ দিতে পারি ইন হেলথ ওয়াইজ, তো এইভাবে আমরা প্ল্যান করছি যাতে কাছাড় ডিস্ট্রিক্টের রিমোট এরিয়াস মান্থলি আমরা যাতে এইগুলা হেলথ ক্যাম্পগুলো ফিউচারে করতে পারি। বিজেপির পরিচালিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার তার কার্যকালের 11টি বছর পূর্ণ করেছে। এই 11 বছরের সেবা সুশাসন বিকশিত ভারত সংকল্প যাত্রার সূচনা উপলক্ষে বুধবার উধারবন ব্লক প্রেক্ষাগৃহে মণ্ডল সভাপতি উমাশঙ্কর ভট্টাচার্যের পৌরোহিত্যে এক সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে প্রদীপ প্রজ্বলন করেন মণ্ডল সভাপতি উমাশঙ্কর ভট্টাচার্য, প্রাক্তন মণ্ডল সভাপতি নবারুণ চক্রবর্তী, উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম সহ অন্যান্যরা। প্রত্যেকের গ্রামগঞ্জ শহর থেকে সমগ্র ভারতবর্ষে সেটা বিকাশ ঘটেছে। বন্ধুরা জানেন 2014 আগে ভারতবর্ষের কোথায় অবস্থিত ছিল, অর্থনৈতিক অবস্থা নিয়ে আমার অনুসন্ধান বলেছেন ভারতবর্ষের আজকের কোন স্থানে এসছে এই কথা আমরা সবাই স্বীকার করে নিতে হচ্ছে। আর বন্ধুরা যেটা বলেছেন প্রত্যেকের জন্য ব্যাংক অ্যাকাউন্ট হয়েছে। আগে কি ছিল, কোন ব্যাংকের ব্যবস্থা ছিল না, গরিবদের জন্য ব্যাংক ছিল না, শুধু গরিব মানুষের ব্যাংক ব্যালেন্স থাকতো। গরিবের জন্য বাড়ির ভেতরে যে বাস থাকতো বাসকে কেটে সেখানে কয়েন জমাতেন, আর যারা নোট ফেলতেন নোট কিছুদিন পরে নষ্ট হয়ে যেত, কারণ বিকল্প ছিলই না। আজকের দিনে বিশেষ করে মহিলাদেরকে সবলীকরণ করার জন্য মায়ের জন্য সেই ব্যবস্থা হয়েছে। মায়ের আজ অর্থনৈতিক ব্যবস্থা মায়েরকে অংশীদার হয়েছে, ব্যাংক থেকে ডাইরেক্ট লোনের ব্যবস্থা হয়েছে। আর আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার সবচেয়ে বড় কার্যক্রম যেটা আপনারা দেখেছেন অরুণোদয় উদয়, সেই অরুণোদয় বর্তমানে 1250 টাকা সেপ্টেম্বর মাস থেকে ঢোকা শুরু হবে। অসম সরকারের নির্দেশনা অনুযায়ী কাছাড় জেলার সমস্ত সরকারি দপ্তরে এখন থেকে ইংরেজি ভাষার পাশাপাশি বাংলা ভাষার ব্যবহারও বাধ্যতামূলক করা হয়েছে। আসাম সরকারের রাজনৈতিক বিভাগের বিজ্ঞপ্তি তারিখ 14/4/2025 অনুসারে এই নির্দেশ জারি করেছেন কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল যাদব। দেখুন সবিশেষ। জেলা আয়ুক্তের কার্যালয় থেকে জারিকৃত এই বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে জেলা পর্যায়ের সমস্ত সরকারি দপ্তরের প্রধানগণকে সরকারি বিজ্ঞপ্তি, দাপ্তরিক স্মারক, আদেশপত্র ইত্যাদি জারি করার ক্ষেত্রে ইংরেজির পাশাপাশি বাংলা ব্যবহার করতে হবে। জনগণের মাতৃভাষার সসম্মান উপস্থিতি নিশ্চিত করা এবং জনসাধারণের সঙ্গে কার্যকর যোগাযোগ আরও সুসংবদ্ধ এবং সহজতর করার লক্ষ্যে এই উদ্যোগ রাজ্যের ভাষানীতি অনুসরণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। জানানো হয়েছে সরকারি স্বচ্ছতা এবং ভাষাগত অন্তর্ভুক্তিকরণকেও আরও দৃঢ় করা হবে। জেলা আয়ুক্ত মৃদুল যাদব সংশ্লিষ্ট সকল বিভাগের প্রধানকে অবিলম্বে এই নির্দেশ কার্যকর করার জন্য আহ্বান জানিয়েছেন। আজকের মতো সংবাদে পর্যন্তই। নমস্কার।